দি স্টোরি টেলারের নতুন নতুন এপিসোডের সঙ্গে কানেক্টেড থাকতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। ভারতবর্ষ আমাদের দেশ। এটি শুধুমাত্র একটি দেশ নয়, ভারতবর্ষ মানে অনেক ভাষা, অনেক ধর্মের সমন্বয়, বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন এবং একটি সভ্যতার বিস্তৃতি। ভারতের বিভিন্ন রাজ্য যেমন তাদের রূপ, রং, বৈচিত্র্যে পৃথক, তেমনি তাদের নাম এবং নামকরণের পিছনের ইতিহাসগুলিও পৃথক। আজ আমরা আলোচনা করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নামকরণের ইতিহাস সম্পর্কে। বর্তমানে ভারতের 28টি রাজ্যের সাথে আমরা 3টি কেন্দ্রশাসিত অঞ্চলকেও আমাদের আলোচনায় অন্তর্ভুক্ত করেছি: জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জম্মু ও কাশ্মীর। প্রথমেই আসা যাক জম্মু ও কাশ্মীরের কথায়। এই রাজ্য আমাদের দেশের একদম উপরে অবস্থান করছে, ঠিক মাথার মুকুটের মতো। জম্মু ও কাশ্মীর দুটি নাম আমরা একই সঙ্গে উচ্চারিত করলেও দুটি শহরের পৃথক ইতিহাস রয়েছে। এই জম্মু শহরটির স্থাপনা ঘটে 9ম শতাব্দীতে। ওই অঞ্চলের তৎকালীন রাজা জম্বুলোচনের নামেই ওই অঞ্চলের নাম হয় জম্মু। আর ওই অঞ্চলের সুন্দরতম ভ্যালি বা উপত্যকাগুলির মধ্যে একটি হল ভ্যালি অফ ঋষিকাশ্যয়। এই নাম থেকেই পরবর্তীতে কাশ্মীর নামের উৎপত্তি বলে মনে করা হয়। এছাড়াও সংস্কৃত ভাষায় কা শব্দের অর্থ হল জল, আর শিমিরা কথার অর্থ হল শুষ্ক হাওয়া, যা এই অঞ্চলের প্রকৃতির সঙ্গে ভীষণই সাযুজ্যপূর্ণ। হিমাচল প্রদেশ। সংস্কৃত শব্দ হিমা কথার অর্থ হল বরফ, আর আচল কথার অর্থ হল পর্বত। অর্থাৎ হিমাচল কথার অর্থ বলা যায় তুষারাবৃত পার্বত্য উপত্যকা। এই প্রদেশের নাম এই এলাকার পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখেই রাখা হয়েছে। পাঞ্জাব। পাঞ্জাব কথাটির ভেতর পাঞ্চ কথার অর্থ হল পঞ্চ বা 5, আর আব অর্থাৎ জল, বৃহদার্থে নদী। এটি একটি ইন্দো ইরানিয়ান শব্দ। পাঞ্জাব অর্থাৎ পঞ্চ নদের দেশ। এই 5টি নদী হল বিশ, চেনাব, ঝিলাম, রবি ও সুতলেজ। এই নদীগুলির উপস্থিতি আমরা মহাভারতেও পেয়ে থাকি। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যটি গঠিত হয় 2000 সালে উত্তরপ্রদেশ থেকে বিভক্ত হয়ে। প্রথমে এর নামকরণ হয় উত্তরাঞ্চল, যার অর্থ উত্তরের পার্বত্য ভূমি। পরবর্তীতে এর নাম বদলে করা হয় উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরের ভূমি। একে আমরা দেবভূমি হিসেবেও চিনে থাকি। হরিয়ানা। হরিয়ানা নামটির উল্লেখ প্রথম পাওয়া যায় 1200 শতাব্দী, অর্থাৎ আজ থেকে প্রায় 800 বছর আগে ভিবুদ্ধ শ্রীধর নামে এক লেখকের লেখনীতে। হরিয়ানা কথাটির আক্ষরিক অর্থ বিচার করতে গেলে আমাদের প্রথমে বলতে হয় হরি, যার অর্থ ভগবান বিষ্ণু, এবং সংস্কৃত শব্দ আয়ানা, যার অর্থ গৃহ। অর্থাৎ হরিয়ানা কথাটির অর্থ হিসেবে বলা যায় ভগবান বিষ্ণুর গৃহ। উত্তরপ্রদেশ। 1902 খ্রিস্টাব্দে এই অঞ্চলের নাম ছিল সংযুক্ত আগ্রা ও অউধ প্রদেশ, বা ইউনাইটেড প্রভিন্সেস অফ আগ্রা অ্যান্ড অউধ। 1937 সালে নামটিকে সংক্ষিপ্ত করে করা হয় ইউনাইটেড প্রভিন্স, অর্থাৎ সংযুক্ত প্রদেশ। এবং 1950 সালে ভারতের সংবিধান রচনার সময় এটির নামকরণ করার প্রস্তাব আসে নর্দার্ন প্রভিন্স, কিন্তু স্থানটি হিন্দিভাষী এলাকা হওয়ায় শেষ পর্যন্ত নাম রাখা হয় উত্তর প্রদেশ। রাজস্থান। রাজস্থান কথাটির অর্থ রাজার ভূমি, যার উৎপত্তি হয়েছে রাজা কথাটি থেকে।
অনেক ক্ষেত্রে রাজপুতানা নামেও এই স্থানটিকে বর্ণনা করা হয়েছে। রাজপুতানা অর্থাৎ ল্যান্ড অফ রাজপুতস, অর্থাৎ রাজপুতদের ভূমি। দিল্লি। মৌর্য সাম্রাজ্যের রাজা দিলু 50 খ্রিস্টপূর্বাব্দে এই শহরটি নির্মাণ করেছিলেন এবং শহরটির নাম রাখেন দিল্লি, যা আজকের দিল্লি। আবার অপর একটি মত অনুযায়ী দিল্লি হল দেহলিজ কথাটির দুর্গঠিত রূপ, যার অর্থ গেটওয়ে। এই শহরটি গাঙ্গেয় সমভূমির প্রবেশদ্বার হিসেবে প্রতীকী হয়ে রয়েছে। বিহার। বিহার কথাটির উৎপত্তি পালি শব্দ বিহার থেকে, যার অর্থ বাসস্থান বা বাসভূমি। এই অঞ্চলে অনেক বৌদ্ধ বিহার অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ সন্ন্যাসীদের বাস ছিল। সেই থেকেই জায়গাটির নাম হয় বিহার। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। মনে করা হয় সংস্কৃত শব্দ ভাঙ্গা থেকে বঙ্গ কথাটির উৎপত্তি। আবার অপর একটি মত অনুযায়ী বলা হয় প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে বাং নামের দ্রাবিড়িয়ান জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস শুরু করে। পরবর্তীকালে পার্সিরা যখন ভারতবর্ষে আসে, তারা এই জায়গাটিকে বাঙ্গালা নামে উল্লেখ করে এবং কালক্রমে যা হয়ে দাঁড়ায় বাংলা। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন এই অঞ্চলকে দুটি ভাগে বিভক্ত করা হয়, একটি পূর্ব বাংলা অধুনা বাংলাদেশ এবং অপরটি পশ্চিম বাংলা বা পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কথাটি এসেছে সংস্কৃত শব্দ ঝাড় অর্থাৎ বন, আর খণ্ড কথাটির অর্থ হল ল্যান্ড বা ভূমি, অর্থাৎ ঝাড়খণ্ড কথাটির আক্ষরিক অর্থ হল ল্যান্ড অফ ফরেস্ট অর্থাৎ বনাঞ্চল বা বনভূমি। ওড়িশা। ওড়িশা ভারতবর্ষের এই রাজ্যের পূর্বতন নাম খুঁজতে গেলে বেশ কয়েকটি নাম আমাদের সামনে আসে, যেমন উৎকলা বা ওক্কালা, কলিঙ্গ এবং ওদ্রা দেশ। প্রত্নতাত্ত্বিক মত অনুযায়ী ওদ্রা প্রজাতির মানুষেরা হল ভারতের আদিম জনগোষ্ঠীগুলির মধ্যে একটি। এই অঞ্চলে এবং মধ্য ভারতের বিস্তীর্ণ জায়গা জুড়ে ছিল তাদের বাস। এই ওদ্রা দেশ থেকেই ওডিশা বা ওড়িশা নামের উৎপত্তি। ছত্তিশগড়। পুরাতনকালে এই অঞ্চলের নাম ছিল দক্ষিণ কোশালা বলেই মনে করা হয়, যদিও তার সপক্ষে উপযুক্ত প্রমাণ কিছু নেই। এই অঞ্চল মূলত মারাঠা সাম্রাজ্যের সময়কালে বিশেষভাবে জনপ্রিয় হয়। 1795 সালে প্রথম কোনো সরকারি নথিতে এর উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন পুরাতত্ত্ব ভিত্তিক তত্ত্ব অনুযায়ী মনে করা হয় এই অঞ্চলে 36টি দুর্গের উপস্থিতির কারণেই এই অঞ্চলের নাম হয় ছত্তিশগড়। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যটি ভারতবর্ষের একেবারে সেন্টার বা কেন্দ্রে অবস্থিত। স্বাধীনতার পূর্বে এই রাজ্যের বিভিন্ন অংশ ব্রিটিশ শাসিত ছোট ছোট অঙ্গরাজ্য হিসেবে অবস্থান করত। 1950 সালে ভারতের সংবিধান প্রণয়নের সময় সকল ছোট ছোট এলাকাকে একত্রিত করে এই জায়গার নামকরণ করার প্রস্তাব আসে সেন্ট্রাল প্রভিন্স। পরবর্তীতে এই রাজ্যের নামকরণ করা হয় এরই হিন্দি সংস্করণ মধ্যপ্রদেশ। গুজরাট। গুজরাট নামটি আসে গুজারা বা গুর্জারা থেকে। এই গুজারা হল হুনদের একটি সাব ট্রাইব বা উপজাতি, যারা 8ম এবং 9ম শতাব্দীতে এই অঞ্চলটি শাসন করেছিল। স্বাধীনতা পরবর্তী সময় 1960 সালে যখন বম্বে রাজ্যকে ভাষাভিত্তিকভাবে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন দুটি পৃথক রাজ্যের উৎপত্তি হয়, মহারাষ্ট্র এবং গুজরাট। মহারাষ্ট্র। মহারাষ্ট্র
কথার উল্লেখ আমরা পাই চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের লেখায়। এছাড়াও অশোক শিলালিপিতেও এর উল্লেখ পাওয়া যায়। চতুর্থ থেকে দশম শতাব্দী পর্যন্ত এই অঞ্চলের শাসন ছিল রাষ্ট্রকূট রাজবংশের হাতে। এই রাষ্ট্রকূট রাজারা নিজেদেরকে রাত্তি বা রাত্তা বলে পরিচয় দিতেন। আর সংস্কৃত শব্দ মহা কথার অর্থ হলো মহান বা গ্রেট। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় মহারাষ্ট্র বলে মনে করা হয়। গোয়া 1510 খ্রিস্টাব্দে অ্যাফোনসো দে আলবুকার্ক বাহামনি বিজাপুরি শহরটি দখল করেন এবং তৎকালীন এস্তাদো দা ইন্ডিয়ার রাজধানী করেন। তখন থেকেই পর্তুগিজ অধ্যুষিত এই অঞ্চলের নাম হয় গোয়া। মনে করা হয় সংস্কৃত শব্দ গো অর্থাৎ গরু, যা এই অঞ্চলের প্রধান প্রাণী এবং যাকে কেন্দ্র করে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। পর্তুগিজদের আগমনে যা ক্রমে হয়ে ওঠে গোয়া। তেলেঙ্গানা। তেলেঙ্গানা শব্দ এসেছে ত্রিলিঙ্গ থেকে। ত্রিলিঙ্গ অর্থাৎ মহাদেবের তিনটি বিখ্যাত লিঙ্গের অবস্থান এই প্রদেশে, কালেশ্বরম, শ্রীশৈলম ও দ্রক্ষরাম। এর থেকেই এই রাজ্যের নামের উৎপত্তি বলে মনে করা হয়। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ দক্ষিণ। এছাড়াও এই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের এক বিশাল জনগোষ্ঠীর নামও ছিল অন্ধ্রস। অতীতে মৌর্য আধিকারিক সাতবাহনরা অন্ধ্রভ্রুতা নামে পরিচিত ছিলেন, যার অর্থ দক্ষিণের আধিকারিক। 1956 সালে তেলুগু ভাষাভাষীর লোকেদের পৃথক রাজ্যের দাবিকে স্বীকৃতি জানিয়ে এই রাজ্যের নামকরণ করা হয় অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকা। কর্ণাটকা শব্দটি এসেছে কন্নড় শব্দ কারু এবং নাড়ু থেকে। এই কারু শব্দের অর্থ হলো লোফটি বা উঁচু, আর নাড়ু শব্দের অর্থ হলো ল্যান্ড বা ভূমি, যা দাক্ষিণাত্যের মালভূমিকে ইঙ্গিত করে। ব্রিটিশরা এই অঞ্চলকে কোনো কোনো সময় কর্ণাটিক আবার কোনো সময় কর্ণাটক নামে উল্লেখ করত, যা থেকেই এই কর্ণাটকা নামের নামকরণ। তামিলনাড়ু। তামিলনাড়ুর পূর্বতন নাম ছিল মাদ্রাজ বা ম্যাড্রাস। নাড়ু কথার অর্থ হল ল্যান্ড অর্থাৎ ভূমি বা দেশ। তামিল ভাষাকে সম্মান জানিয়ে 1969 সালে 14 জানুয়ারি এই রাজ্যের নাম পরিবর্তন করে করা হয় তামিলনাড়ু। কেরালা। কেরালা শব্দের প্রথম ব্যবহার পরিলক্ষিত হয় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের সময়কালে। মনে করা হয় কেরালাম কথাটির উৎপত্তি প্রথম থেকে 5ম শতাব্দীতে শাসন করা কেরা সাম্রাজ্যের নাম থেকে হয়েছে। আবার অপর একটি মত অনুযায়ী দক্ষিণ ভারতের স্বাধীন প্রদেশের অধিপতি কেরালিয়ান থাম্বোরনের নামেই এই অঞ্চলের নাম রাখা হয়েছিল, যা আজকের কেরালা। সিকিম। সিকিম কথাটির উৎস হল দুটি লিম্বু শব্দ, সু যার অর্থ নিউ বা নতুন, আর খইম মানে প্যালেস অর্থাৎ প্রাসাদ। সুতরাং সু খইম থেকেই এই সিকিম কথাটির উৎপত্তি। লেপচা ভাষায় একে বলা হয় নিয়ে মাইয়েল, যার অর্থ প্যারাডাইস বা স্বর্গ। অরুণাচল প্রদেশ। এটি একটি সংস্কৃত শব্দ। অরুণাচল কথাটির আক্ষরিক অর্থ বলতে গেলে আমাদের বলতে হয় অরুণা, যার অর্থ উদীয়মান সূর্যের আলো বা ভোরের আলো, আর আঁচাল কথার অর্থ পর্বত। এই অঞ্চলের উল্লেখ আমরা কালিকা পুরাণেও পেয়ে থাকি। মেঘালয়া।
ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মতো এর নামও একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। সংস্কৃত শব্দ মেঘা, যার অর্থ মেঘ, আর আলয় কথার অর্থ ল্যান্ড বা স্থান, অর্থাৎ মেঘের ভূমি বা মেঘের স্থান। মণিপুর। মণিপুর কথাটি এসেছে মণি অর্থাৎ রত্ন থেকে। এই অঞ্চলের রত্নের ভাণ্ডারের কারণেই এখানকার নাম রাখা হয় ল্যান্ড অফ জুয়েলস বা মণিপুর। আসাম। আসাম কথাটি এসেছে আহমস থেকে। এই আহমসরা প্রায় 600 বছর এই অঞ্চলে রাজত্ব করে। আবার এই অহম কথাটি এসেছে ইন্দো আরিয়ান শব্দ আসামা থেকে, যার অর্থ আনইভেন বা অসম। মিজোরাম। মি কথার অর্থ হলো মানুষ, আর জো কথার অর্থ হলো হাইল্যান্ডার, মানে পার্বত্য বা পাহাড়ি। পাহাড়ি মানুষদেরকে বোঝাতেই এই মিজোরাম নামটি রাখা হয়। ভারতের স্বাধীনতার সময় এই অঞ্চলটি আসাম রাজ্যের অন্তর্গত লুসাই পার্বত্য জেলা নামেই ছিল। পরবর্তীকালে 1972 সালে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল এবং আরো পরে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হয়। নাগাল্যান্ড। এটি একটি বার্মিজ শব্দ, নাকা বা নাগা থেকে উদ্ভূত, যার অর্থ কানের দুল বা ছিদ্রওয়ালা নাকযুক্ত লোক। এই অঞ্চলকে অনেক ক্ষেত্রে নাগাদের দেশ নামেও বর্ণনা করা হয়েছে। ত্রিপুরা। ত্রিপুরা নামের উৎস সম্পর্কে ইতিহাসবিদ এবং গবেষকদের মধ্যে প্রচুর বিতর্ক রয়েছে। যদিও ত্রিপুরার কোর্ট ক্রনিকল রাজমালা অনুসারে প্রাচীনকালে এই অঞ্চলের শাসকের নাম ছিল ত্রিপুর, যা কালক্রমে এই অঞ্চলের নাম ত্রিপুরায় রূপান্তরিত হয়েছে বলেই মনে করা হয়। লাক্ষাদ্বীপ। ভারতবর্ষের ভূখণ্ডের বাইরে আরব সাগরে অবস্থান করছে এই দ্বীপ। লাক্ষাদ্বীপ কথাটির অর্থ হল লক্ষ দ্বীপের সমন্বয়। এখনো পর্যন্ত এই দ্বীপসমূহের মধ্যে 10টি পূর্ণ দ্বীপের সন্ধান আমরা পেতে সক্ষম হয়েছি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান কথাটি এসেছে মালয়ালম শব্দ হন্দুমান থেকে, যার অর্থ হনুমান। আর নিকোবর কথাটি এসেছে তামিল শব্দ নাক্কাভারাম থেকে, যার অর্থ ল্যান্ড অফ নেকেড বা উলঙ্গদের ভূমি। এই অঞ্চলের আদিম উপজাতি গোষ্ঠীর প্রকৃতির উপর এই নামকরণ করা হয়েছিল বলেই মনে করা হয়। এতক্ষণ শুনছিলেন দি স্টোরি টেলার ইনফোটেনমেন্টের একটি নতুন এপিসোড, দি স্টোরি বিহাইন্ড নেম অফ অল ইন্ডিয়ান স্টেটস, বা ভারতবর্ষের সকল রাজ্যের নামকরণের ইতিহাস। খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দি স্টোরি টেলার।